নির্বাচনের আগে আর মাত্র হাতে গোনা কদিন। রাজ্যে ভোট আবহ যখন মধ্য গগনে, ঠিক তখনই ইডি এবং এনআইএ এর সার্জিক্যাল স্ট্রাইক। এই প্রশ্ন বারবার সামনে চলে আসে, যখনই নির্বাচন আসে তখনই কেন এই কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠে। শুধুমাত্র রাজ্যের তরফে, যে কোনো রাজ্যের তরফে যে এই অভিযোগ তোলা হয় এমন নয়, জাতীয় রাজনীতিতেও বিরোধীরা কিন্তু এই প্রশ্ন নিয়ে সরব হন। আমরা এবারের নির্বাচনে গত কয়েকদিন বা গত কয়েক মাসে কিন্তু এই সক্রিয়তা সেইভাবে দেখিনি, কিন্তু আজকে দেখলাম একেবারে দিনভর কলকাতায় যেভাবে ইডির সক্রিয়তা, যেভাবে তলব করা হলো তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থীকে, তার মধ্যে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। অন্যদিকে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশের 24 ঘন্টার মধ্যেই মালদা কাণ্ডের তদন্তে পৌঁছে গেল সেখানে এনআইএ। সব মিলিয়ে কি পরিস্থিতি হতে চলেছে বা কোন দিকে পরিস্থিতি গড়াচ্ছে? যেভাবে গরমের পারদ চড়ছে, ভোটের হাওয়ার পারদও কিন্তু একই রকম ভাবে চড়ছে। আর এই সমস্ত কিছু নিয়ে এর রাজনৈতিক অভিঘাত কতটা হতে পারে বা কি কি হতে পারে, সব নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার সঙ্গে দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, আজ গোটা দিন কলকাতায় দেখলাম ইডির একটা তৎপরতা, এবং গত কয়েকদিন বা কয়েক মাসে যে তৎপরতা আমরা দেখিনি। একেবারে 3 জনকে ডাকা হলো, তার মধ্যে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। এখানেই কি শেষ, নাকি আগামী দিনে আরো সক্রিয় হতে পারে, এবং এর রাজনৈতিক অভিঘাত ঠিক কতটা? দেখো অর্পিতা, যেটা তুমি শুরু করেছিলে যেটা দিয়ে, যে ভোটের আগে যে ইডি সিবিআই এর একটা ব্যাপক তৎপরতা আমরা এর আগেও দেখেছিলাম। 2016 ভোটের আগে, 2021 ভোটের আগে, 2024 সালের বিধানসভা ভোটের আগে বা 2019 সালের লোকসভা ভোটের আগে, সেইটা কিন্তু এবার অমিল ছিল। অমিল ছিল বলে বিজেপির মধ্যে একটা অসন্তোষ ছিল যে কেন ইডি সিবিআই অ্যাক্টিভ নয়, এত করাপশনের অভিযোগ রয়েছে, যাদেরকে ডাকা হচ্ছে তাদের এগেনস্টে কনক্লুসিভ প্রমাণ পেশ করা যাচ্ছে না, তারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন, বা তাদের বাড়িতে কারো বাড়িতে রেড হচ্ছে কিন্তু সেটা কোনো কনক্লুশনে পৌঁছচ্ছে না। এইসব নিয়ে বিজেপির মধ্যে একটা অসন্তোষ ছিল। কিন্তু কেন ওই সময়টায় হয়নি, তার একটা ব্যাখ্যা বিজেপির থেকে পাওয়া যায়, সেন্ট্রাল বিজেপির নেতাদের থেকে এটা পাওয়া যায়। সেটা হচ্ছে যে 2024 সালের লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে তুমি মনে করে দেখবে যে তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি অ্যারেস্ট করে এবং ইডি নিয়ে যায়। তার আগে রাজ্যপালের কাছে গিয়ে তিনি ইস্তফা দেন হেমন্ত সোরেন, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। বিজেপি মনে করে যে ঝাড়খণ্ডের যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে একটা মিস অ্যাডভেঞ্চার ছিল এবং তাতে বিজেপির হাত পুড়েছে। তার কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডে নর্মালি আমরা দেখি যে ঝাড়খণ্ডের লোকসভা ভোটে বিজেপির গত কয়েকটা ভোট ধরেই ভালো হচ্ছে, কিন্তু অ্যাসেম্বলি ইলেকশনে তুমি দেখো যে ঝাড়খণ্ডে কিন্তু জিএমএম এবং কংগ্রেসের জোট তারা সুইপ করে ভার্চুয়ালি। তো বিজেপির সেন্ট্রাল লিডারশিপের ধারণা যে ঝাড়খণ্ডের ঘটনাটা খুব একটা ইতিবাচক প্রভাব ফেলেনি। তো এইবার বিজেপির মধ্যে থেকে একটা অ্যাসপিরেশন, আমি বলবো একটা আকাঙ্ক্ষা বা আগ্রহ রাজ্য বিজেপির অনেকের মধ্যে, যে এই আইপ্যাকের অফিসে তল্লাশি হলো কিন্তু কই কিছুই তো হলো না। এই যে একটা সময় সুজিত বোসের বাড়িতে তল্লাশি হলো 2024 লোকসভা ভোটের আগেই, তারপরে কিছুই হলো না। জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হলেন, তিনি এখন জামিনে মুক্তি পেয়ে ভোটে প্রার্থী হয়েছেন, তো কিছুই তো হচ্ছে না। তো একটা কিছু হোক। ইভেন বিজেপির মধ্যে থেকে এরকমও দাবি ছিল বা আগ্রহ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কিছু হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা লোকজন হয়েছে তাদের বিরুদ্ধে কেন হচ্ছে না। অমিত শাহ প্রেস কনফারেন্সে এক সাংবাদিক তো প্রশ্নই করে ফেললেন হতাশা নিয়ে যে কেন হচ্ছে না, এবং তিনি তো আবার বিজেপি প্রার্থীও হয়ে গেলেন। তো কেন হচ্ছে না তার একটা কারণ আমি তোমায় বললাম, যে বিজেপি এই মিস অ্যাডভেঞ্চারের রাস্তায় যেতে চায়নি। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেরকম কিছু না করলেও ভোটের মধ্যে, আমি বলছি না যে বিজেপি করাচ্ছে, কারণ আমার তো কোনো প্রমাণ নেই, কিন্তু বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, ইডি তদন্তে নেমেছে, আর এই অভিযোগ বারবার সামনে আসে। এই যে সার্জিক্যাল স্ট্রাইক তুমি বললে, আমার মনে হয় যে তুমি একেবারে অ্যাপ্টলি সেড যে ঠিক সার্জিক্যাল স্ট্রাইক। তার কারণ যে দেখো যে আরবান সিটগুলোতে এবার বিজেপি একটা মানে নিজেরা খুব মনে করছে পজিটিভ, ঠিক আছে। কারণ হচ্ছে যে আরবান সিটগুলোতে অনেক বেশি অ্যান্টি ইনকামবেন্সি স্ট্রং হয়। সেটা একটা স্বাভাবিক নিয়ম, নির্বাচনের স্বাভাবিক নিয়ম, যে শহরে প্রতিষ্ঠান বিরোধিতা তীব্র হয় গ্রামের তুলনায়।
তো শহরে রাসবিহারী একদম শহর কেন্দ্রিক আসন, দেবাশিস কুমারকে পরপর দুদিন ডাকা হয়েছে, আজকেও দেখলাম দেবাশিস কুমার গিয়েছেন। এবং রাসবিহারী কেন্দ্রটা এমনই একটা জায়গা যেখানে কোনো সংখ্যালঘু ভোট নেই, কম থাকলেও হয়তো খুবই কম শতাংশ। তো একটা পুরোপুরি হিন্দু প্রবণ একটা আসন। এবং এই ভোটে আমি আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে রিলিজিয়াস পোলারাইজেশন মানে ধর্মীয় মেরুকরণ একটা সম্পৃক্ততা স্তরে পৌঁছে যাবে, স্যাচুরেশন পয়েন্টে। তো সেরকম একটা যখন এক্সপেকটেশন আছে, একটা আরবান সিট যেখানে প্রতিষ্ঠান বিরোধিতা বেশি থাকাটাই স্বাভাবিক, ঠিক সেই জায়গায় কিন্তু দেবাশিস কুমারের বিরুদ্ধে কাকতালীয় ভাবেই বলি যে আজকে দেবাশিস কুমারকে পরপর দুবার ডাকা হলো। সুজিত বোসকে সম্ভবত নোটিশ দেওয়া হয়েছে। তো সুজিত বোসের বিরুদ্ধে এর আগেও ইডি তদন্ত হয়েছে, তার বাড়িতে তল্লাশি হয়েছে। এবং এটাও দেখো একটা টিপিক্যাল আরবান সিট, এবং বিধাননগর যে অ্যাসেম্বলি সেগমেন্ট, সেখানে সল্টলেকের যে এরিয়া, সেই সল্টলেক এরিয়াতে লোকসভা ভোটেই পিছিয়ে তৃণমূল। তো সেইখানে মধ্যমগ্রাম সিট যেখানে মিশ্র হলেও যেখানে বিজেপি একটা সম্ভাবনা দেখছে। আমি বলছি না যে বিজেপি কথাতে ইডি হচ্ছে, এটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে টিপিক্যাল সিট ধরে ধরে যেখানে যেখানে এগুলো সব হচ্ছে সেই সেখানে একটা প্যাটার্ন তো যে কোনো লোকে মেলানোর চেষ্টা করবে। আমি কখনোই বলতে পারবো না পলিটিক্যাল পার্টির মতন যে বিজেপি করাচ্ছে, কিন্তু দুটো ঘটনা যখন পাশাপাশি রাখি তখন তো সাধারণ মানুষ বা পলিটিক্যাল পার্টি এই প্রশ্নগুলো তাদের মনে একটা ইনফারেন্স টেনে নেয়। তো সেই ইনফারেন্স টেনে নিয়ে আমি বলতে পারি যে দেখো সার্জিক্যাল স্ট্রাইকই বটে, যে বেছে বেছে সিট, যেই সিটগুলোকে বিজেপি এবার জেতার মতন পরিস্থিতি আছে বলে মনে করে। তাহলে কি মনে হয় এই সক্রিয়তা আরো বাড়বে? বাড়তেই পারে। এবং আজকে আমার যেটা ইন্টারেস্টিং মনে হলো, এই ইডির ডাকখোঁজের থেকেও ইন্টারেস্টিং মনে হলো যে পরপর দুদিন দেবাশিস কুমারকে ডাকা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পার্টি অ্যাজ সাচ প্রেস কনফারেন্স করে তারা কিন্তু কোনো কমেন্ট করেনি। মানে এটাই বা কেন, একটা শব্দ কেন খরচ করা? তারা কিন্তু বলেনি যে ভোটের মধ্যে আবার নোটিশ পাঠানো হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা, এই তো বিজেপি ইডি সিবিআই কে অপব্যবহার করছে, এটা কিন্তু তৃণমূলের কাছ থেকে আজকে আমরা শুনিনি। কিন্তু সারা বছর এই ইডি সক্রিয়তা নিয়ে তো একাধিকবার তাদের এমন না যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না, সেটা আমি বলতে পারি না, কিন্তু আজ অন্তত আমি শুনিনি, দুদিন হয়ে গেল যে নোটিশ পাঠানো নিয়ে তৃণমূল প্রেস কনফারেন্স করে তৃণমূলের তরফে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ একটা কথাও বলেননি। এখন তুমি যেটা বলছো যে কেন বলেননি, এখন কেন বলেননি একটা ধারণা করতে পারি কেন বলেননি। একটা কারণ হতে পারে যে এই ভোটে সরকারের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। এটা খুব স্বাভাবিকভাবেই হয়, 15 বছর একটা না একটা সরকার রয়েছে, তার বিরুদ্ধে কিছু প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান পুঞ্জীভূত হবে, এটা খুব স্বাভাবিক। সে জায়গাটা দুর্নীতি একটা বড় অভিযোগের বিষয়। এই যে প্রতিষ্ঠান বিরোধিতার উপাদানগুলো বলছি, তার মধ্যে দুর্নীতির একটা তো অভিযোগটা একটা বড় উপাদান। তো আজকে যদি এটাকে নিয়ে বলে তাহলে তো মনে হবে যে দুর্নীতির ব্যাপারটাকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। সুতরাং সেই কারণে হতে পারে যে কৌশলগত নীরবতা, এটা হতে পারে। আবার তুমি এই প্রশ্নটাও করতে পারো যে ভোটের আগেই যে যদি আজকে এরকম ভাবে বেছে বেছে এই যে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, কোথাও গিয়ে সহানুভূতির দিকেও যাবে, রাইট, কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজেপি এটা স্থির এবং বিজেপি এটা পরীক্ষিত ফর্মুলা যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং জনমানসে একটা সন্দেহ যাদেরকে নিয়ে রয়েছে, হ্যাঁ দুর্নীতি হলেও করে থাকতে পারে, সেটা হতে পারে সেই নেতার রাতারাতি লাইফস্টাইল চেঞ্জ নিয়ে, সেই নেতার রাতারাতি প্রভাব বেড়ে যাওয়া নিয়ে, চলন বলন নিয়ে, হয় না। দেখো পলিটিক্সের ধারণাই সব, পলিটিক্সে পারসেপশন ইজ এভরিথিং, পারসেপশন দিয়ে অনেক কিছু হয়ে যায়। আমি জর্জ ফার্নান্ডেজকে দেখেছি ব্যক্তিগতভাবে, আমি নিজে দেখেছি জর্জের বিরুদ্ধে বোফোর্স কেলেঙ্কারি, কফিন কেলেঙ্কারি, এত কিছু কেলেঙ্কারি অভিযোগ, তো আর্থিক কেলেঙ্কারি অভিযোগ ছিল ভুড়ি ভুড়ি। আমি নিজে বোফোর্স কেলেঙ্কারি ছিল না, কফিন কেলেঙ্কারি ছিল জর্জের বিরুদ্ধে। জর্জ ফার্নান্ডিস বিরুদ্ধে কার্গিল যুদ্ধের সময় কফিন কেলেঙ্কারি ইত্যাদি প্রভৃতি। আমি নিজের জর্জ ফার্নান্ডিসকে দেখেছি কৃষ্ণমেনন মার্গের 3 নম্বর কৃষ্ণমেনন মার্গের পিছনের বারান্দায় যে উনি নিজের পাঞ্জাবি জলে ধুয়ে কাচ্ছেন। তার এতই অতি সাধারণ জীবনযাপন ছিল,
কিন্তু পলিটিক্যাল পারসেপশনে জর্জ ফার্নান্ডেজ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, অনেকে মানতেন যে জর্জ দুর্নীতি তিনি করেন, দুর্নীতির সাথে জড়িত, মানতেন, অনেকে মানতেন। কিন্তু ব্যক্তিগত জীবনে জর্জ ফার্নান্ডেজের যে কৃচ্ছ সাধন, তার যে একটা অতি সাধারণ একটা জীবনযাপন, এবং তার যে সরকারি বাংলো যেটা পেয়েছিলেন তিনি পদাধিকার বলে, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, পদাধিকার বলে যে কৃষ্ণমিনান মার্গের যে বাংলোটি পেয়েছিলেন, সেই বাংলোর পিছনের লন, সেই লনে একটা 7 সাইড ফুটবল ম্যাচ খেলা যায়, এত বড় লন, সামনের বিপুল গাড়ি বারান্দা এবং তার ড্রাইভওয়ে। কিন্তু পেছনের বারান্দাতে জর্জ ফার্নান্ডেজ আগের দিনে পরা পায়জামা পাঞ্জাবি কাচ্ছেন, কেউ তো এটা দেখেনি। পাবলিক পারসেপশনে অনেকের কাছে ছিল জর্জ ওদের দুর্নীতি পড়া। তো পলিটিক্সে যেটা হয়, যেটা আমি বলতে গিয়ে এতটা কথা বললাম, যে অনেক সময় হয় যে ধারণা তৈরি হয় নেতার রাতারাতি চলন বলন, হাব ভাব, আড়ম্বর জীবনযাপন, ঠিক আছে, কিছুটা নিয়ে। ধরো সুজিত বোস, আজকে সুজিত বোস এবং আজকে থেকে 20 বছর 30 বছর আগে সুজিত বোস তো এক নয়। সুজিত বোস তার পারিবারিক, তার ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, দেবাশিস কুমার ডেফিনেটলি রাসবিহারী চত্বরে একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। তার পুজো খুবই ওখানে একটা পপুলার একটা দুর্গা পুজো, মানুষের ঢল নামে সেই পুজোতে প্রতি বছরই, তো পপুলার লিডার। কিন্তু তারও তো যে বৃদ্ধি, সেটা কজন সাধারণ মানুষ কিভাবে দেখছেন। তো বিজেপি যেখানে থেকে এত গৌরচন্দ্রিকা চলে এলাম, বিজেপি মনে করে যে যেখানে মানুষের মধ্যে একটা সন্দেহ রয়েছে, সেখানে যে ভোটের আগেই তার ইডি তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক না কেন, মানুষের সহানুভূতি পায় না, মানুষের সহানুভূতি তার সঙ্গে থাকে না। যদি মনে হয় যে মানুষ কাউকে একটা জোর করে অন্যায় করে করা হচ্ছে, অথচ তিনি সাত্বিক জীবনযাপন করেন, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই জনজীবনে, সেখানে একটা ইডি সিবিআই তদন্ত হলে সহানুভূতি তৈরি হয়, ঠিক আছে। এবং তারা মনে করেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যদি আজকে চলে যায় ইডি, তাহলে এটা হিউজ সহানুভূতির ঢল নেমে যাবে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে গেলেও হতে পারে। কিন্তু এই যে যারা সূর্যের আলোকিত নেতা, মানে সূর্য মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে আমি মনে করি 90% নেতা হচ্ছেন সূর্যের আলোয় আলোকিত। আলো সরে গেলে তাদের ব্যক্তিগত প্রভাব কোথায় কি দাঁড়াবে কেউ জানে না। তো এই যে সূর্যের আলোয় আলোকিত নেতা, তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে এবং সেখানে যদি ভোটের মধ্যেও ইডি সিবিআই গিয়ে ডাকাডাকি করে, তাহলে তারা সহানুভূতি পাবে না বলে বিজেপির ধারণা, পলিটিক্যাল ধারণা, এবং সেটা বিজেপির কাছে পরীক্ষিত। বিজেপি এটা স্টেট আপনার স্টেট এটা পরীক্ষা করে দেখেছে। এবার এখান থেকে আমি এবার জানতে চাইবো, যেটা মানে শুরুতেই আলোচনায় উঠে এলো, যে কোথাও গিয়ে এর সত্যতা কতটা রয়েছে, যে সত্যি যখন কেন্দ্রে যে সরকার থাকে তাদের অঙ্গুলি হেলনে কি এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে, কিন্তু দেখা যায় নির্বাচন আসলে পরেই এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে, মানে এটারই বা কি? দেখো, ভারতবর্ষের রাজনীতিতে যা কিছু এরকম সবই কংগ্রেসের দেখান, ঠিক আছে। মহাজ্ঞানী মহাজন যে পদে করে গমন। তো বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা, ইডি সিবিআই তদন্ত, এইসব পথ একটা সময় কংগ্রেসই দেখিয়ে দিয়ে গেছে। তারপরে সেটাকে আরো শার্পেন করেছে পরবর্তীকালে পলিটিক্যাল পার্টিগুলো। তো এটা ভারতবর্ষের রাজনীতিতে এখন একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে। তুমি আজকে দেখছো ইডি সিবিআই, সেন্টারে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ইডি সিবিআই দেখছো, স্টেট আফটার স্টেট পুলিশ কি করছে, পলিটিক্যাল অপোনেন্টকে স্টেট পুলিশের ভূমিকা কি? আজকে পশ্চিমবঙ্গের পুলিশের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিযোগ, একাধিক অভিযোগ। কি অভিযোগ? সিমিলার অভিযোগ, দুর্নীতি নয়, পলিটিক্যাল উইপন, রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক যে অভিযোগ আজকে ইডি সিবিআই বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলের আছে সর্বভারতীয় স্তরে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এদের অভিযোগ আছে, একইভাবে ধরো আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য পুলিশের ক্ষেত্রে তো অনেকদিন ধরে কংগ্রেসের, বিজেপির, সিপিএম এর অভিযোগ একই। তো ফলে এইটা একটা প্যাটার্ন হয়ে গেছে একটা ভারতবর্ষের রাজনীতিতে। এটাকে কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনাই নয়, প্যাটার্ন হয়ে গেছে। তো আজকে ব্যাপারটা হচ্ছে যে যদি ইডি সিবিআই এর অপব্যবহার হয় তাহলে সেটা অপব্যবহার, আর পুলিশের অপব্যবহার হলে সেটা অপব্যবহার নয়। এটা কি করে তুমি বলতে পারো? মানে দুটো নীতিতে মাপতে পারবে না, তাই না? দুটোকে তো একইভাবে দেখতে হবে। তো ফলে হচ্ছে যে বিজেপির ব্যাকরণ যেটা হচ্ছে, আমি যেটা আবার ফিরে আসি, বিজেপির ব্যাকরণ হচ্ছে যে
যাদের বিরুদ্ধে এরকম ভাবে সন্দেহ থাকছে তাদের বিরুদ্ধে যদি এরকম কিছু হয় তাতে আলাদা করে কোনো সহানুভূতি তৈরির জায়গা এবং থাকে। ধরো আজকে যেটা হচ্ছে পরপর দুদিন ধরে দেবাশিস কুমার গিয়েছেন, আজ উনি যদি যদি না ডাকতেন তাহলে কি হতো, সারাদিন ক্যাম্পেনে ব্যস্ত থাকতে পারতেন। তো একটা হয় যে ক্যাম্পেনের মধ্যে যদি আজকে এরকম ডাক হয় তাহলে কি হয় যে একটা অস্থিরতা তৈরি হয়, একটা হতে পারে যে একটা সময়টা নষ্ট হলো সারাটা দিন, একটা হচ্ছে নির্বাচনী প্রচারের যে শিডিউল এবং মানসিক ভাবেও কিছুটা আঘাত করা। এখানে একটা কথা বলো, মানে কোথাও গিয়ে তাহলে তৃণমূল কংগ্রেসের অন্দরে কি ভীতির সঞ্চার করতে পারে একেবারে নির্বাচনের আগে এই তৎপরতা? মানে দেখো তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তুমি ভয় পাবে কেন? হয় কি যে ঘটনা হচ্ছে, দেখো পলিটিক্স করতে গেলে টাকারও প্রয়োজন হয়। আজকের দিনের পলিটিক্স, তুমি আজ থেকে 10 বছর বা 15 বছর আগে একটা নির্বাচনে যে পরিমাণ খরচ হতো, আজকে কি সেই পরিমাণ খরচ দিয়ে একটা নির্বাচন করা যায়? কি করা যায় না। তার ফলে রাজনীতিতে অর্থের প্রয়োজন হয়, চাঁদা তুলতে হয়, ব্যবসায়ীরা চাঁদা দেন, সাধারণ মানুষ চাঁদা দেন, এভাবে গিয়ে হয়। এটা তো একটা প্রক্রিয়া, কিন্তু সেটা কম বেশি অনেকেই হয়তো করেন যে চাঁদা নেন, ঠিক আছে। এবং অনেকে আমরা তো দেখি যে বহুজাতিক সংস্থা বা জাতীয় সংস্থা বড় অর্গানাইজেশন, তারা তো প্রাতিষ্ঠানিক ভাবে চাঁদা দেন, ঠিক আছে। তো এইটার ভেতরে কোনো অন্যায় নেই, কিন্তু যদি কেউ কোনো মানুষ তার বাইরে গিয়ে দুর্নীতি করে থাকেন যদি কেউ, তাহলে তো তিনি সবচেয়ে ভালো জানেন। তো ফলে যিনি দুর্নীতি করেছেন তিনি ভয় পেতে পারেন, যিনি দুর্নীতি করেননি তিনি ভয় পাবেন না। একদমই তাই। যার বিরুদ্ধে কিছু নেই তাকে তুমি তো কি কাগজ দিয়ে, ধরো আজকে যদি কাউকে ডাকে ইডি বা সিবিআই, একটা তো কিছু আছে তার, এরকম তো আমি দেখিনি রিসেন্ট টাইমসে যার বিরুদ্ধে কিচ্ছু নেই অথচ ডাকছে। হেমন্ত সোরেনকে বিজেপি ডেকে হয়তো পলিটিক্যালি হাত পুড়িয়েছে, কারণ হেমন্ত সোরেন একজন আদিবাসী বা জনজাতি নেতা। সেই জনজাতি যে সেন্টিমেন্টটা ওখানে মনে হয়েছে যে আমাদের নেতাকে ডেকে নিয়ে গেছে, ফলে একটা ওয়েভ তৈরি হয়েছে। কিন্তু হেমন্ত সোরেনের বিরুদ্ধে যদি জমি কেলেঙ্কারি কোন রকম কাগজপত্র না থাকতো, তাহলে কি হেমন্ত সোরেনকে কি ডাকা সম্ভব ছিল? আমার তো মনে হয় না। এখন এটা তো তদন্ত সাপেক্ষ, এখনো সেই তদন্ত চলবে, কবে তার শেষ হবে এখন ঠিক নেই। কিন্তু একটা বেসিক প্রেক্ষাপট তো থাকে কাউকে ডাকার জন্য। সেটা যদি একেবারেই যদি কোথাও কিছু না থাকে তাহলে কাউকে ডাকা যায়? নিঃসন্দেহে খুব কতিপয় ক্ষেত্রে হয়তো হতে পারে যে কোনো কাগজপত্র ছাড়াই এমনি ডেকে নিল, কিন্তু কোনো না কোনো। এবং তুমি দেখবে যে এর আগেও সবার আগে আমরা স্টোরি করেছিলাম যে ভোটের 3-4 মাস আগে প্রায় 200 ইডি অফিসার এসে কলকাতায় বিভিন্ন গেস্ট হাউস ছিলেন। তুমি দেখো যে কোনো পলিটিক্যাল নেতার বাড়িতে গিয়ে ফল্লাশি কিছু হয়নি, কিন্তু লাগাতার গত 2 মাস ধরে যে ব্যবসায়ীদের সেখানে কিন্তু প্রচুর ব্যবসায়ী, ছোটখাটো বড় মাঝারি, এবং তুমি দেখবে যে এই ঘটনাতেও তুমি দেখবে যে এই যে সোনাপাপ্পুর ওখানে গিয়ে রেড করা, এই যে এটার ভেতরেও একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে যে ভোটের সময় এই যে কালো টাকার যে বা বেআইনি লেনদেনটাকে আটকে দেওয়া। আজকে যদি ইডি সিবিআই বা ইডি এরকম ভাবে তৎপর হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসাররা, ভোটের সময় যে লিকুইডের যে ক্যাশের যে লেনদেন, বেআইনি লেনদেন, সেটা অনেকেই ভয় পেয়ে যাবে, টাকা আটকে রেখে দেবে। তো এটাও তার একটা পার্ট। এবং তুমি দেখবে যে লাগাতার হয়ে গেছে ছোট বড় মাঝারি সেজো মেজো ব্যবসায়ী, ঠিক আছে। নেতাদের হয়তো হয়নি, কিন্তু ব্যবসায়ীদের এরকম হয়েছে। এবারও শুরু হয়েছে কিন্তু ব্যবসায়ী সূত্র ধরেই। সেখানে একটা প্রমোটার কোম্পানিকে ধরেছে, সেখান থেকে একটা লিঙ্ক বেরিয়েছে জমি নেওয়া কেনা বেচা এরকম। তো ফলে লিঙ্কটা আসছে ওই ব্যবসায়ীর কাছ থেকেই, লিঙ্কটা আসছে একটা বেআইনি লেনদেন, মানি ট্রেল ইত্যাদি প্রভৃতি। অভিযোগ প্রমাণিত নয়, অভিযোগ, কিন্তু আসছে তো ওইখান থেকে সূত্র ধরেই। এবং তাতে কি হচ্ছে যে এই টাকা পয়সার মুভমেন্টটা ভোটের আগে হয়তো রেস্ট্রেন করে দিচ্ছে, মানে হয়ে যাচ্ছে। ঝুঁকি নেবে না লোকজন টাকা বার করতে, ব্যবসায়ীরাও ভয় পাবে কে এই ঝুঁকি নিয়ে টাকা পয়সা বার করবে। মানে কোথাও গিয়ে তাদের এই তদন্তের ক্ষেত্রেও একটা প্যাটার্ন, একটা কৌশল কাজ করছে, এমনও হতে পারে। এবং আমরা দেখলাম যেখানে দেবাশিস কুমার, তাকে দুদিন পরপর ডাকা হলো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু কোন রকম স্টেটমেন্ট বা কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই নিয়ে তারা কিন্তু সরব হয়নি। এমন নয় কি আগামী দিনে হবেন না বা আগামী কালও হবেন না, কিন্তু কোথাও গিয়ে এই তৎপরতা, এই সক্রিয়তা একেবারে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আরো আমরা বেশি দেখবো কিনা সেদিকে
দিকেও নজর থাকবে এবং তৃণমূল কংগ্রেস তাদেরই বা কি ভূমিকা হয়, কি বক্তব্য সামনে আসে, বা বিজেপির বা কি বক্তব্য সামনে আসে সেদিকেও নজর থাকবে। আজ এ পর্যন্তই, আলোচনা শেষ করছি। তবে সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে।